উৎপাদক, মধ্যস্বত্বভোগী, পাইকার আর সবশেষে খুচরা, কোনো পর্যায়ে ক্রয় বিক্রয়ের কোনো রসিদ দেয়া নেওয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামের লাগামহীন ডিমের বাজার। যদিও পাইকার ব্যবসায়ীদের দাবি এখানে তাদের কারসাজির কোনো সুযোগ নেই, উৎপাদক পর্যায়ে বাড়াতে হবে মনিটরিং। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে, যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা। মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন 154 টাকা আর খুচরায় বিক্রি হচ্ছে 175 টাকায়, যা সরকার নির্ধারিত দাম থেকে 33 টাকা বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে। ক্রয় ভাউচার তো উনি রাখছেন না, আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না। উনি কিন্তু পাইকারি বিক্রেতা। একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি, তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি। পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। যেখানে উৎপন্ন ওইখানে যাইয়া দেখেন ওইখানে কি বেচতেছে না বেচতেছে, কারণ আমরা তো এটা প্রোডাকশন করতেছি না। খাবার থেকে গাজীপুর থেকে যারা মালগুলো আনে ওইখানে হলে হইতে পারে, আপনারা সেখানে তদারকি করেন, সেখানে যদি মালের রেটটা কমে এখানে অবশ্যই কমবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা। কর্পোরেট গ্রুপ, আবার কয়েকজন বড় আমদানি পাইকারি ব্যবসায়ী, তারা এগুলোর সাথে জড়িত। তো তারা আসলে ম্যানিপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে। এটাই ছিল আসলে মূল কারণ। যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন, তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোক্তাকে স্বস্তি দিতে সরকার নিত্যপণ্যে যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিলেও বাজার সিন্ডিকেটের কাছে অসহায় সাধারণ মানুষ। ক্রেতা বিক্রেতা এমন অভিযোগ করলেও উল্টো ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবকে দায়ী করছে কৃষি বিপণন অধিদপ্তর। এমন দাবি আর অভিযোগের মধ্যেই যখন অযৌক্তিক দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তা, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে শক্তিশালী বাজার কাঠামো গড়ে তোলার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। শাহজাহান খানের ছবিতে ফরহাদুর রহমানের রিপোর্ট। আইন মেনে গেল মার্চে মাছ, মাংস, ডিম, সবজি সহ 29টি কৃষি পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে সরকারি সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর। সেপ্টেম্বরে সেই দাম কিছুটা বাড়িয়ে ব্রয়লার, সোনালী মুরগি ও ডিমের দাম পুনরায় নির্ধারণ করে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রশ্ন হলো, বাজার বাস্তবতা কি? সেপ্টেম্বরের শেষে এসে দেখা যাচ্ছে নির্ধারিত দামে বাজারে মিলছে না কোনো পণ্যই। কেন বাজারে সেই দামের বাস্তবায়ন নেই? এমন প্রশ্নে কৃষি বিপণন অধিদপ্তর বলছে, একদিকে ঠেকানো যাচ্ছে না হাত বদলে মুনাফা লুটের প্রবণতা, অন্যদিকে রয়েছে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাব। সরবরাহ শৃঙ্খলে যখন অতিরিক্ত হাত ঢুকে যায় বা অতিরিক্ত যারা আসলে তেমন কোনো ভ্যালু অ্যাড করছে না, খালি হাত বদল করছে, তখনই এই সরবরাহ শৃঙ্খলটা অদক্ষ হয়ে পড়ে এবং এই বাজারের এই ধরনের প্রাইসিং আমরা বিহেভিয়ার দেখতে পাই। এটা হচ্ছে মুখ্য। যদি এই আনইন্টারাপ্টেড বা আনডিসরাপশনগুলোকে দূর করা যায়, তাহলে কিন্তু বাজার মূল্য অনেক স্থিতিশীলতাতে নিয়ে আসা যায় বলে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। অবশ্য এমন সহজ সরল পথে হাঁটছেন না পাইকারি ব্যবসায়ীরা। তারা সামনে আনছেন চাহিদা যোগানের সম্পর্ককে। আর খুচরা বিক্রেতারা বলছেন, এখনো বাজারে সক্রিয় রয়েছে ইচ্ছে মতো দামে পণ্য বিক্রি করা সিন্ডিকেট। কাঁচামালের বাজার আমদানি যদি কম হয়, ওই 1-2টা বাইরে জায়গা, 5টা বাইরে জায়গা, হাটে যে পাইতেছে দাম একদম কম কিনতেছে, হাটে যে না দাম অবশ্যই বেড়ে যাচ্ছে। যারা এলসি করে তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, এলসি বন্ধ, সরবরাহ নেয়, মালের সরবরাহ কম, এখানে প্রত্যেক দিন দাম বাড়তেছে। এক সপ্তাহের ভিতরে আপনার দেখা গেছে 30-40 টাকা ডিফারেন্স হয়ে গেছে। খুচরা বিক্রেতাদের মতো সাধারণ ভোক্তাদেরও দাবি, অসাধু ব্যবসায়ীদের কারণে কমছে না নিত্যপণ্যের দাম। এতে বেকায়দায় পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। সিন্ডিকেটটা আগে প্রচারে ছিল, এখন নীরবতাভাবে কাজ করছে। যে কোনো সরকারে আসুক, তারা যদি তাদের ব্যবসায়ীদের থেকে একটা বিগ অ্যামাউন্ট নিয়ে রাখে, তো ওই ব্যবসায়ীরা কি করবে? অর্থনীতিবিদরা বলছেন, নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকারকে মনিটরি পলিসি ও যৌক্তিক মূল্য নির্ধারণে নজর দিতে হবে। পাশাপাশি বৃহৎ শিল্প গ্রুপকেও দায়বদ্ধতার আওতায় আনতে হবে। ফিসক্যাল পলিসি যেটা আছে সেটার
রিফ্লেকশনটা যাতে থাকে যদি ট্যারিফ রেস্টালাইজ হয়। বড় বড় যে কোম্পানিগুলো যাতে ডিমের বাজার বা ব্রয়লার মুরগির যে মার্কেটটা আছে সেইটাকে যাতে প্রভাবিত না করতে পারে। বাজার ব্যবস্থাপনা জোরদার করতে পারলে মূল্যস্ফীতি অনেকাংশে কমে আসবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। তারা একটা প্রেশারের মধ্যে থাকবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে নিত্যপণ্যের দাম কমাতে চায় সরকার। সকালে রাজধানীর শ্যাম বাজার তদারকিতে গিয়ে কথা জানান বাণিজ্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন। প্রাণী সম্পদ আর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সরেজমিনে বাজার দর যাচাই করতে শ্যামবাজারে যান বাণিজ্য সচিব। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি জানান, বাজারে যে বাড়তি দামে ডিম বিক্রি হচ্ছে তা অযৌক্তিক। বাজার নিয়ন্ত্রণে অভিযান চালানো, জরিমানা করা সহ আইনি কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রয়োজনে দরকারি পণ্য আমদানি করারও সুযোগ সরকার দেবে বলে জানান তিনি। একদম পরিষ্কার মেসেজ হলো যে দ্রব্যমূল্য কমাতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকতে হবে। এই জন্য সরকার এখানে যা যা করা দরকার সেটা করবে। সরকারের তরফ থেকে যেমন যত বাধা আছে সেগুলো যেমন অপসারণ করছে, ডিউটি কমাচ্ছে, এটা সরকার করছে। একই সাথে আমরা কিন্তু মনিটরিং, আমরা গত এক সপ্তাহে 15 দিনে আমরা কিন্তু অসংখ্য মনিটরিং বাজারে পাঠিয়েছি এবং তারা আপনাদের সাথে কথা বলেছে, জরিমানা করেছে, শাস্তি দিয়েছে, পেনাল্টি করেছে। কিন্তু আমরা যদি দেখি যে না আপনাদের সাথে কথাবার্তা বলে যদি আমাদের সহযোগিতা না পায় বা আমাদের হয়তো আরও কঠোরতর চিন্তা ভাবনা আমাদের করতে হবে। নির্বাচনের রোড ম্যাপ সামনে রেখে আজ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হচ্ছে। আজ প্রথম দিন সংলাপে অংশ নিচ্ছে বিএনপি। এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতারা। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী মার্জিয়া মোমো। সরাসরি যাব তার কাছে। মোমো, রাষ্ট্র সংস্কারের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে 6টি কমিশন গঠন করেছে তাদের কার্যক্রম শুরু হবে এই মাসেই। তবে তাদের সেই কার্যক্রম শুরুর আগেই সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সঙ্গে যে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে, আজ তার প্রথম দিন এবং ইতিমধ্যে প্রথম দিনের যে প্রথম দফার সংলাপ, সেই সংলাপে অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দ এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই বাসভবন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেখানে তারা প্রবেশ করেছেন এবং মহাসচিবের গাড়িটি কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে সেই গাড়িটিতে করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের জন্য তিনি হাজির হয়েছেন এবং এক এক করে আমরা যদি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তারা প্রবেশ করছেন এবং ঠিক 2:30টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে সংলাপে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই সংলাপে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দকে রাষ্ট্র সংস্কারের জন্য যে 6টি কমিশন করা হয়েছে সেই কমিশনের কার্যপরিধি এবং পাশাপাশি দেশের সমসাময়িক আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে এবং অন্যদিকে বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে বিএনপি মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কার এবং একটি স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা, পাশাপাশি হচ্ছে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুততম সময়ে শেষ করে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তারা দাবি তুলবেন এবং পাশাপাশি বিএনপি মহাসচিবের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করা হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রয়োজনীয় সংস্কার এবং মৌলিক সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল একেবারেই সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত। আরেকটি বিষয় বলতে চাই যে আজকে কিন্তু শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে বৈঠক করবেন না, বরং দেশের বৃহত্তর ইসলামী যে দলটি রয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী, তারাও কিন্তু আজকে বিএনপির সংলাপের পরপরই কিন্তু জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন, জামাতের আমির থেকে শুরু করে সেই প্রতিনিধি দলটি যখন বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের সংলাপ শেষ হবে ঠিক তার পরপরই বাংলাদেশ জামাতে ইসলামীর সঙ্গে সংলাপে বসবেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারপরে গণতন্ত্র মঞ্চের সঙ্গে সংলাপে বসবেন। সংলাপ হবে হচ্ছে ইসলামী ঐক্যজোটের সঙ্গে, অর্থাৎ আজকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে প্রথম সংলাপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেখানে 3টি রাজনৈতিক দল এবং 3টি রাজনৈতিক জোটের সঙ্গে বৈঠক করা হবে এবং এই বৈঠক 2:30 থেকে শুরু হয়ে শেষ হবে 5:30 থেকে সন্ধ্যা 6টা নাগাদ। যে সময়সূচি গণমাধ্যমকে দেওয়া হয়েছে সেই অনুযায়ী এই ছিল আমার কাছে তথ্য। তো রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামাত থেকে শুরু করে 3টি রাজনৈতিক দল এবং 3টি রাজনৈতিক জোটের যে প্রথম দিনের যে সংলাপ, সেই সংলাপ নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ তথ্য।
রাষ্ট্রীয় অধিভবন যমুনা থেকে আমাদের সহকর্মী মার্জিয়া মমু যোগ দিয়েছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন পুনর্গঠন, স্বৈরাচারের দোষরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে মৌলিক সংস্কারের সুপারিশ করবে বিএনপি। শীর্ষ নেতারা বলছেন, নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন তারা। ছাত্র জনতার বিপ্লবের মূল মন্ত্র সামনে রেখে ঐক্যমতের ভিত্তিতে নতুন রাজনৈতিক চর্চায় আগ্রহী বিএনপি। মার্জিয়া মমু রিপোর্ট। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গত 11 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার করতে 6টি কমিশন গঠন করে। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ওই মাসেই বিএনপি সংস্কার কৌশল ও রূপরেখা প্রণয়নে দলের মহাসচিবের নেতৃত্বে 6 সংস্কার কমিটি গঠন করে। দলের নির্বাচন কমিশন বিষয়ক সংস্কার কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, রাজনৈতিক প্রভাব মুক্ত কমিশন গঠন, নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ তুলে ধরবে বিএনপি। যেখানে আমরা কমন জায়গায় আসতে পারবো সবাই মিলে জাতীয় ঐক্যমতের মাধ্যমে সেই ফান্ডামেন্টাল মৌলিক সংস্কারগুলো আমরা করে ফেলতে পারি, সেটার কোনো সময় লাগার কোনো প্রয়োজন নেই। এবং তার মাধ্যমে যেইখানে ভিন্নমত থাকবে সেখানে আমাকে জনগণের কাছে যেতে হবে। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি সরকার গঠন করতে হবে, তো সেটাও অবশ্যই মাথায় রাখতে হবে এবং সেটা ব্যতীত তো গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার কোনো সুযোগ নেই। সংবিধান পুনর্গঠন ও প্রশাসন সংস্কার কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, কোনো ব্যক্তির পরপর 2 বার প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষার সুপারিশ করবে বিএনপি। স্বৈরাচারের দোষরমুক্ত প্রশাসন আর স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার প্রস্তাবও দেবে দলটি। পরপর 2 টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না, এই বিধান আমরা সংবিধানের সংস্কার করব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। জুডিশিয়ারির, প্রশাসনিক এবং পুলিশ বিভাগের সহ সংস্কারের জন্য প্রস্তাব করেছে। ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করতে জোর দেওয়ার কথা জানালেন শিল্প ও বাণিজ্য সংস্কার বিষয়ক কমিটির সদস্য আব্দুল আওয়াল মিন্টু। পাবলিক সার্ভিস কমিশন, তার জন্য একটা আইনই আছে আমাদের, সে আমাদের দুদক, আমাদের আইন আছে। এরকম শত শত প্রতিষ্ঠান আছে যেগুলি জনকল্যাণে আইন দ্বারা প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং ভবিষ্যতে কোন কাঠামোতে এই প্রতিষ্ঠানগুলো চলবে সেটাকে নির্ধারিত করা। প্রতিহিংসা ও সংঘাতমুক্ত রাজনীতির বাইরে গিয়ে সুস্থ ধারার রাজনৈতিক চর্চায়ও গুরুত্ব দেবে বিএনপির সংস্কার কমিটিগুলো। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের নদী তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। পানিবন্দী কয়েক হাজার মানুষের চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এদিকে শেরপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে ডুবে মারা গেছেন 2 জন। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। টানা বৃষ্টি আর ভারতের মেঘালয় থেকে নামা পাহাড়ি ঢলে আগ্রাসী ময়মনসিংহের 2 জেলার নদ নদী। বিপদসীমা ছাপিয়ে পানি ঢুকেছে 5 উপজেলার গ্রামের পর গ্রামে। শেরপুরে বৃহস্পতিবার থেকে মহারশী, ভোগাই, চেল্লাখালীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী তীরবর্তী ঝিনাইগাতি, নালিতাবাড়ি ও শ্রীবর্দী উপজেলার 60 গ্রামে পানি ঢুকেছে। তলিয়েছে 17,000 হেক্টর জমির রোপা আমন ও প্রায় 600 হেক্টর সবজি ক্ষেত। ভেসে গেছে 2 শতাধিক ঘেরের মাছ। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের দাবি করা হলেও বানভাসীদের অভিযোগ তারা কোনো সহায়তা পাননি। বাড়ি ঘর পানি উঠছে এবং আমরা রাস্তাতে বাড়ি ঘর কাগজ দিয়ে ঘর বানাইয়া রয়েছি। ঘর আর পানি, রান্না বাড়া বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, গরু বছর পানি হচ্ছে। 88 বন্যার পরে এরকম পানি আমরা কোনোদিন দেখি নাই। হাজার হাজার টাকার মাছ বেচে গা, অনেক বড় বড় মাছ আছিল পুকুরে, মাছ সব চলে গেছে। প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা আসে নাই। পানিবন্দীদের উদ্ধারে স্থানীয় প্রশাসনের পাশাপাশি যোগ দিয়েছে টাঙ্গাইল থেকে আসা সেনাবাহিনীর 4টি উদ্ধারকারী দল।
বোরাঘাট ও নেতাই নদীর পানিতে ময়মনসিংহে প্লাবিত হালুয়াঘাট, ধোবাউড়ার অর্ধশতাধিক গ্রাম। কোথাও গলা আবার কোথাও হাঁটু সমান পানিতে দুর্ভোগে বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত প্রায় 500 বাড়িঘর। হাঁস, মুরগি ও গবাদি পশু নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তায়। কোনো রান্না বাড়া খাওয়া দাওয়া কিছুই নেই। অলরেডি আমার নিজের ঘরে আমার খাটের উপরে পানি, ঘরের ভিতরে গলা হয় না পানি। বউ বাচ্চা কিনু মতন পার করে এই যে রাস্তাটা লয়ে আইছি। অসম্বিতি বন্যা এটা জীবনে আরাম দেখি নাই। 2-3 ঘন্টার সময়ের মধ্যে এরকম হয়েছে। আগামী 2 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। শামিমা শাম্মী, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির আরও খবর জানবো। এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়ায় আছেন ওবায়দুল হক এবং শেরপুরের নালিতাবাড়ি এলাকায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি শুরুতেই যাচ্ছি ওবায়দুলের কাছে। তুলনায় এখন দেখেছি যে বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে, নতুন নতুন ঘরবাড়ি কিন্তু প্লাবিত হচ্ছে এবং সাধারণ মানুষ কিন্তু এখনো পর্যন্ত পানিবন্দী রয়েছে। প্রায় 15 থেকে 20 হাজার মানুষ এই উপজেলাটিতে। আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখেছি সাধারণ যে মানুষজন তারা কিন্তু প্রস্তুত ছিলেন না এই আকস্মিক বন্যার কারণে, কিন্তু তারা বেশ দুর্ভোগে পড়েছেন। অনেকের বাড়িঘর ভেঙে গেছে, তারা কিন্তু অনেকের আসবাবপত্র চলে গেছে, অনেকের যে হাঁস মুরগি সেগুলো কিন্তু চলে গেছে। তারা কোনো রকমে যে গবাদি পশু গরু ছাগল সেগুলো নিয়ে অনেকেই চেষ্টা করেছেন যে উঁচু জায়গায় আসতে, তারা রাস্তায় এসে অবস্থান নিয়েছেন। তবে অনেক নারী এবং শিশু রয়েছে যে যারা এখনো পর্যন্ত পানিবন্দী আমরা দেখতে পাচ্ছি। তবে সকাল থেকে যেটি দেখেছি যে স্থানীয় ইউপি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নৌকা নিয়ে সেই সব পানিবন্দী মানুষদেরকে এই নৌকা নিয়ে উদ্ধারের চেষ্টা করেছেন এবং উঁচু স্থানে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদেরকে নেওয়ার চেষ্টা করেছেন। আর এখানে সবচেয়ে বেশি সংকট যেটি রয়েছে ত্রাণ সংকট, খাদ্য সংকট, পানি সংকট, সেটি কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং নির্ধারণ তারা বেশ মানবতর সময় পার করছেন, কষ্ট করে দিন পার করছেন। টানা 2 দিন যাবত আসলে কেউ অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন। এভাবে আসলে এই যে আকস্মিক বন্যার কারণে আসলে তাদের এমন মানবিক চরম বিপর্যয় ঘটেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে 2টি উপজেলায় 10 মেট্রিক টন করে 20 মেট্রিক টন ত্রাণ সহায়তা সরবরাহ করা হবে, সেটি আজকেই। তবে এই যে সরবরাহ ত্রাণের কথা বলা হয়েছে সেটি একেবারেই অপ্রতুল। সেক্ষেত্রে তারা বলছেন যে আরও ক্ষয়ক্ষতি কি পরিমাণ তারা বা কি পরিমাণ মানুষের ত্রাণ সহায়তা দরকার সেটি খোঁজ খবর নিয়ে তারা আরো বেশি ত্রাণ সহায়তা কিভাবে দেওয়া যায় সেই চেষ্টা করবেন। আমরা এখন শেরপুরের বন্যা পরিস্থিতি জানতে আমাদের সহকর্মী শহীদুল ইসলাম হীরার কাছে যাব। আমি এখন দাঁড়িয়ে আছি শেরপুরের নালিতাবাড়ি উপজেলার রানীগাঁও নামক স্থানে। শেরপুর নালিতাবাড়ি আঞ্চলিক সড়কের রানীগাঁও নামক স্থানে, যেখানে এই জোড়া ব্রিজ নামক যে জায়গাটি আছে সেখানে বন্যার পানির তোড়ে রাস্তার এক অংশ ভেঙে গেছে। এইখানে রাস্তার অংশ ভেঙে যাওয়াতে শেরপুর এবং নালিতাবাড়ির মধ্যকার যে সড়ক যোগাযোগ রয়েছে সেটা এখন বিচ্ছিন্ন রয়েছে। এই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখন আমি সেনাবাহিনীকে দেখেছি, সেনাবাহিনীর উদ্ধারকারী দল শেরপুরে নালিতাবাড়িতে কমপক্ষে 200 বন্যা দুর্গতকে নিরাপদ আশ্রয়ে নিয়ে এসেছেন এবং সেনাবাহিনীর দল বন্যার্তদেরকে শুকনো খাবার এবং চিড়ামুড়ি প্রায় 3000 মাছের ঘের এ পর্যন্ত পানি তলিয়ে গেছে, সমস্ত মাছ ভেসে গেছে। মাছের ঘের এ পর্যন্ত পানিতে তলিয়ে গেছে, সমস্ত মাছ ভেসে গেছে। তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তারা আমাকে জানাতে পারেননি। তিনি আগামীকালকের মধ্যে হয়তো বা আর্থিক ক্ষতির পরিমাণটা তিনি আমাকে জানাতে পারবেন। এখানে আমি বিজিবির সাথে কথা বলেছি। শেরপুরে বিজিবি যে ক্যাম্পগুলো আছে সেই ক্যাম্পের আশেপাশে বিজিবির লোকজন, বিজিবির সদস্যরা আশেপাশের লোকজনদেরকে উদ্ধার করে তৎপরতা চালাচ্ছেন এবং উদ্ধার তৎপরতা
চালাতে গিয়ে তারা বন্যা দুর্গতদেরকে চিড়ামুড়ি সহ শুকনো খাবার ত্রাণ হিসাবে বিতরণ করছেন। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন শেরপুরে জেলা প্রশাসক আমাকে জানিয়েছেন যে শেরপুরে এ পর্যন্ত 5,000 প্যাকেট এবং আমি যতটুকু জেনেছি শেরপুরে নালিতাবাড়ির বিভিন্ন এলাকার লোকজনের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে এবারের বন্যায় ভয়াবহতা অন্যান্য বন্যার চেয়ে অনেক বেশি। এখন পর্যন্ত যে বন্যা আক্রান্ত যারা রয়েছেন তারা অন্য বন্যার চেয়ে অনেক বেশি। এখন পর্যন্ত যে বন্যা আক্রান্ত যারা রয়েছেন তারা অনেকে ত্রাণ পাননি বলে আমাকে অভিযোগ করেছেন। আমরা দেখেছি অনেকে বাড়িঘরের জিনিসপত্র নিয়ে রাস্তায় অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে শেরপুর থেকে বন্যা দুর্গতদের নিয়ে সর্বশেষ তথ্য। শহীদুল ইসলাম হীরা শেরপুরের নালিতাবাড়ি থেকে এবং এর আগে ময়মনসিংহের ধোবাওড়া থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ওবায়দুল হক। রাজধানীতে থেমে থেমে বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। রাজধানীবাসীর অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ভোগান্তি বাড়িয়েছে কয়েক গুণ। এদিকে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানীতে টানা কদিন ধরেই অঝরে ঝরছে বৃষ্টি। কখনো মুষলধারে, আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টিতে নাকাল নগরবাসী। দিনের শুরুতে বৃষ্টি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে মাত্রা, আর এতেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। বৃষ্টি তো বটেই, দুর্বল ড্রেনেজ ব্যবস্থায় দুর্ভোগে সাধারণ মানুষ। এদিকে ছুটির দিনেও যারা প্রয়োজনে ঘর থেকে বেরিয়েছেন তাদেরও কম বেগ পোহাতে হয়নি। ড্রেনেজ আমাদের এনাফ বড় আছে, এটা পরিষ্কার রেখে যদি বারবার রাস্তা না কাটা হয় তাহলে বেশ কিছুটা সলভ হবে। ফকিরাপুলের এদিকে একটুখানি বৃষ্টি হলে একদম পানিতে পুরা অবস্থা খারাপ হয়ে যায়। বৃষ্টি হোক, বাদল হোক, ঝড় হোক, তুফান হোক, আমাদের কাজ করতে হবে। উপায় নাই, বৃষ্টির মধ্যে গরিব মানুষের সবই কাম। আবহাওয়ার পূর্বাভাস বলছে এমন বৃষ্টি রাজধানীতে আগামী 24 ঘন্টা অব্যাহত থাকলেও পুরোপুরি বৃষ্টি কমতে অপেক্ষা করতে হবে আরও অন্তত 6 দিন। পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে, কিন্তু সারা দেশে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাবে। সেটা হয়তো 12 তারিখের পরে বৃষ্টিপাতটা কমে আসবে। চলমান লঘুচাপের প্রভাবে এমন বর্ষণে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা আছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টিতে অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, সে খবর আমরা জানবো। রাজধানীর নয়াপল্টনে আছেন আল আমিন তুষার এবং বরিশালের বটতলা এলাকায় আছেন শাকিল মাহমুদ। প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। রাজধানীতে একটু ভারী বর্ষণ আর জলাবদ্ধতা যেন একই সুতোয় গাঁথা। যখনই আসলে রাজধানীতে একটু হলেও ভারী বর্ষণ হয়, সেই ভারী বর্ষণের স্থায়িত্ব যদি ঘন্টাখানেক হয়, আধা ঘন্টা 1 ঘন্টা, তাহলে আসলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এইরকমভাবে এখন যে নয়াপল্টনের অবস্থা দেখা যাচ্ছে যে পানিতে আসলে টইটম্বুর করছে প্রতিটি মোড়, একটি চৌরাস্তা। আমরা দেখেছি যে বিভিন্ন প্রাইভেট কার বন্ধ হয়ে গেছে, সিএনজিগুলো বন্ধ হয়ে গেছে। যারা যখন আসলে বৃষ্টিটি কিছুক্ষণ আগে আসলে দুপুর 1টা নাগাদও কিন্তু আসলে বৃষ্টিটি বেশ জোরে হচ্ছিল, এবং এখনও আবহাওয়া অফিস যেমনটা বলেছিল যে থেমে থেমে বৃষ্টি হবে সারাদিনই আজকে আসলে, এবং যখনই বৃষ্টি হবে গুড়ি গুড়ি এবং ভারী বর্ষণের দিকে। এই যে বৃষ্টি অল্প একটু কমেছে, তখনও কিন্তু ঘুরে একই অবস্থা আমরা দেখেছি যে শুধু প্রধান সড়ক নয়, অর্থাৎ এটা যেহেতু মূল সড়ক, আশপাশের যে গলি সড়কগুলো রয়েছে, মূল সড়কেই যদি আসলে পানির এই অবস্থা হয় তাহলে গলি সড়কগুলোর কি অবস্থা সেটা কিন্তু আসলে এই ছবি দেখেই আন্দাজ করা সম্ভব। এবং আরও যদি আলাদা করে বলতে যাই, এখানকার যারা আসলে বাসিন্দারা রয়েছেন তারা আমাদেরকে যেমনটা বলছিলেন যে আসলে এখানে দীর্ঘ সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কাজ করছে, কিন্তু তাদের যে কাজের অবস্থা সেটা নিশ্চয়ই ভালো ছিল না, এবং যার কারণেই কিন্তু এই রকম পরিস্থিতিতে আসলে সাধারণ জনগণকে, এখানকার মানুষজনকে আসলে পড়তে হচ্ছে। এই অল্প বিস্তর একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার মধ্যে তারা পড়তে হচ্ছে। তবে বৃষ্টির পানি নেমে যেতে কিন্তু খুব বেশি সময় লাগে না, সেটাও কিন্তু তারা বলছিলেন। তবে
কিন্তু লম্বা বৃষ্টি হলে এবং দীর্ঘ সময় ধরে ভারী বর্ষণ হলেই কিন্তু ভারী থেকে অতি ভারী বর্ষণ হলেই কিন্তু এই যে পরিস্থিতি সেটা কিন্তু তৈরি হয়ে যায় এবং তখন আলাদা রকম একটা ভোগান্তিতে কিন্তু পড়তে হয় এবং যখনই জলাবদ্ধতাগুলো সৃষ্টি হয় তখনই কিন্তু সড়কে যে বাড়তি যানবাহনের চাপ, যেহেতু জায়গা কমে আসে এবং সবাই চায় আসলে যে পানি একটু অ্যাভয়েড করে চলার জন্য, পানি ছেড়েও বাইরে থেকে আসলে চেষ্টা করেন যে চলাচল করার জন্য, তখনও কিন্তু তাদেরকে আসলে আলাদা রকম বেগ পেতে হয় এবং তখন কিন্তু দেখা যায় যে যারা আসলে অন্যান্য যারা আসলে রয়েছেন এখানকার সড়কের যারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন ট্রাফিক পুলিশ, তাদেরকেও কিন্তু সড়ক নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয় এবং এই যে জলাবদ্ধতার খবর তার আরও বিস্তারিত খবর আমরা বরিশাল থেকে জানবো। সহকর্মী ওবায়দুরের কাছে যাচ্ছি, তার কাছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে বরিশালে এবং এই বৃষ্টির ফলে কিন্তু বরিশাল নগরী জুড়েই আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরের বটতলা এলাকায়। আপনারা দেখছেন যে পুরো রাস্তাটি কিন্তু আসলে পানিতে ডুবে গেছে এবং এখানকার যারা জনগণ আছে তারা কিন্তু চরম দুর্ভোগে আছে। শুধু এই বটতলা এলাকাই নয়, বরিশাল নগরীর মুন্সি গ্যারেজ, অক্সফোর্ড মিশন রোড সহ বিভিন্ন এলাকারই কিন্তু আসলে একই অবস্থা। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর যেটা আমাদেরকে জানিয়েছে, একে তো লঘুচাপের প্রভাবে বৃষ্টি, তার উপর কিন্তু মৌসুমি বায়ুও বর্তমানে সক্রিয় রয়েছে। এছাড়া সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও বরিশাল নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এবং বরিশালের যে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যে লঞ্চ চলাচল তা কিন্তু এখনও স্বাভাবিক আছে, তবে নদ নদীর পানি কিন্তু বেড়েছে বলে তারা জানিয়েছে এবং স্থানীয় আবহাওয়া অধিদপ্তর যেটা আরও আমাদেরকে জানিয়েছে যে গত ২৪ ঘন্টায় ১০৭.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে এবং এই সময় বাতাসের গতিবিধি ছিল ৫ নটিক্যাল মাইল এবং আগামী ২ থেকে ৩ দিন এমন বৃষ্টি আরও হতে পারে বলে কিন্তু তারা জানিয়েছেন। আমরা এই স্থানীয় যারা আছে নগরবাসী বাসিন্দা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে প্রতি বছরই কিন্তু নির্বাচনে আসলে যারা মেয়র বা কাউন্সিলর হয়েছে তারা কিন্তু সবসময় আসলে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা নির্বাচিত হলে এই জলাবদ্ধতার সমস্যার তারা সমাধান করবে, তবে কোনো বারই কিন্তু কোনো কাউন্সিলর বা মেয়র কিন্তু সেটি করতে পারেনি এবং এর ফলে একটু বৃষ্টি হলেই কিন্তু তাদেরকে চরম দুর্ভোগে পোহাতে হয় বলে কিন্তু নগরবাসী আমাদেরকে জানিয়েছে। এর পাশাপাশি আমরা এ বিষয়ে কথা বলেছিলাম বরিশাল সিটি কর্পোরেশনের সাথে। বরিশাল সিটি কর্পোরেশন যেটা আমাদেরকে জানিয়েছে যে মন্ত্রণালয় তাদের এই জলাবদ্ধতা নিরসনে বেশ কয়েকটি প্রকল্প আছে, সেই প্রকল্পগুলো যদি পাস হয় তাহলেই এই জলাবদ্ধতা নিরসন সম্ভব বলে তারা কিন্তু দাবি করেছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে থাকা সবশেষ। জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন বরিশালের বটতলা থেকে সহকর্মী শাকিল মাহমুদ এবং এর আগে রাজধানীর নয়াপল্টন থেকে আলামিন তুষার। আওয়ামী লীগ সরকারের আমলে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা, এমন অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা। বিশ্ব শিক্ষক দিবসে সকালে রাজধানীতে কর্মসূচিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শিক্ষার রুগ্ন দশা নিয়ে জাতির উন্নতি সম্ভব নয়। আর জামায়াতের নেতারা কথা বলেন শিক্ষকদের কম সুযোগ সুবিধা নিয়ে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীতে শিক্ষকদের বিভিন্ন সংগঠনের আয়োজনে পালন করা হয় নানা কর্মসূচি, আর এসবে অংশ নেন রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ সরকার। আমার জাতির প্রয়োজন, উন্নয়নের প্রয়োজন, উপরে ওঠার জন্য প্রয়োজন যে শক্তিটা দরকার, হিউম্যান রিসোর্স দরকার, সেই রিসোর্স আমি তৈরি করতে পারছি। আমাদের ছেলেরা এখন যেভাবে লেখাপড়া শিখে পাশ করে, এসএসসি পাশ করে, এইচএসসি পাশ করে, গ্র্যাজুয়েশন পায়, একটা শুদ্ধ ভালো বাংলা লিখতে পারে না। আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই। আমাদের যে দলের পক্ষ থেকে আমাদের যে 31 দফা রয়েছে, আমরা নিজেই ভাবতে খুব অবাক লাগে যে বাংলাদেশের বাজেটে জিডিপির মাত্র 5% শিক্ষার জন্য দেওয়া হয়। আজকে দাবি উঠেছে আপনাদের কাছ থেকে, আমি মনে করি অত্যন্ত ন্যায়সঙ্গত দাবি যে শিক্ষাকে জাতীয়করণ করতে হবে।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আলোচনা সভায় যোগ দেন জামায়াতের নেতারা। তারা মনে করেন অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে শিক্ষকদের সুযোগ সুবিধা অনেক কম। ক্লাসে শিক্ষাদান শেষ করে এসে বিকালে টিউশনি করে অথবা কেউ অন্য কোনো পেশায় জীবন জীবিকা করতে বাধ্য হয়। এজন্য বর্তমান সরকারের উচিত হবে শিক্ষকদের এমন একটা শিক্ষা কাঠামোর মধ্যে নিয়ে আসা, শিক্ষা বেতনের একটা কাঠামো হওয়া, যাতে কোনো শিক্ষককে শিক্ষা করা ছাড়া দ্বিতীয় আর কোনো পেশায় তাকে নিয়োজিত হতে না হয়। রাজনৈতিক নেতারা বলেন শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে নাগরিকরা শিক্ষিত হওয়ার পাশাপাশি উন্নত মূল্যবোধ সম্পন্ন হন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রাজনীতিবিদ AQM বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। কাল মুন্সিগঞ্জে তার দাফন হওয়ার কথা রয়েছে। এদিকে বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনে। চিকিৎসক থেকে রাজনীতির নানা ধাপ পেরিয়ে পরে দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতির। নানা ক্ষেত্রে দ্যুতি ছড়ানো মানুষটির নাম AQM বদরুদ্দোজা চৌধুরী, সবার কাছে যিনি পরিচিতি বি চৌধুরী নামে। 9 দশকের বর্ণাঢ্য জীবনের ইতি টেনে বর্ষিয়ান এই রাজনীতিবিদ পাড়ি জমালেন না ফেরার দেশে। বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বি চৌধুরী। গত বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাত 3:15টায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। যারা ওনাকে খুব কাছে থেকে দেখেছেন, সান্নিধ্যে এসছেন, তারা জানেন মানুষ হিসেবে উনি কেমন ছিলেন। তবে অবশ্যই রাজনীতি করতে গেলে অনেক সময় অনেক রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক বক্তব্য, উনি আমাকেও বলে গেছেন যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকেন কোনো সিদ্ধান্ত, কোনো বক্তব্য, ওনাকে যেন ক্ষমা করে দেন। উনি আমার বন্ধু, হি ওয়াজ মাই টিচার, হি ওয়াজ মাই মেন্টর, আমার গাইড। সকাল 8:30টায় বি চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে। বি চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনেও। শেষবারের মতো এক নজর দেখতে বাড়িধারায় তার বাসভবনে ভিড় করেন দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও স্বজনরা। উনি সবসময় মানবতাবোধ, মানবিক দিক, মানুষের, জনগণের এটার জন্য কাজ করছেন। উনি ভালো মানুষ ছিলেন। ওনাকে জাতি এই ধরনের মানুষের জন্ম নেওয়া বিরল। বাড়িধারা কূটনীতিক এলাকায় বাদ জোহর অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। রোববার সকাল 10টায় মুন্সিগঞ্জের শ্রীনগরে তৃতীয় জানাজা ও গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে বি চৌধুরীকে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর পাশাপাশি সারা দেশে ডিবি পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। নেওয়া হবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিবি প্রধান বলেন, মানুষের আস্থা ফেরাতে গোয়েন্দা বিভাগকে ঢেলে সাজানো হবে, কোনো আয়নাঘর থাকবে না ডিবিতে। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপের নিরাপত্তায় এবং পূজা উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে, যাতে উৎসবে মেতে উঠতে পারে প্রিয় নগরবাসী। অপেশাদার কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। এখানে কোনো নায়ক নায়িকা বা সেলিব্রিটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। ডিবির কোনো সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হন, তাদেরকেও বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। দেশের বাইরের খবর। পশ্চিমবঙ্গের বিভিন্ন মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। শহরের একটি মণ্ডপে পূজার থিমে তুলে ধরা হয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের নানা দিক। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। দক্ষিণ কলকাতার হরিদেবপুরে এবারের পূজার থিম বাংলাদেশ ভারত সম্পর্ক। আর এই সম্পর্কের কথা বললেই উঠে আসবে 1971 সাল। দুই দেশের সীমান্ত, কাঁটাতারের বেড়া কিংবা ঘটিদের মোহনবাগান অথবা বাঙালদের ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। আসবে নদী, ক্ষেত, মাছ, নির্লিপ্ত প্রকৃতির কথা। আর এই মণ্ডপে প্রবেশ করলেই মনে হয় এক ফ্রেমে বাঁধানো রয়েছে প্রতিবেশী দুই দেশ। আমরা তো সবাই বাঙালি, বাংলাদেশে যারা আছে তারাও বাঙালি, আমরা এখানে যারা আছি সবাই বাঙালি।
তা আমরা চাইছি এই একটা থিমের মাধ্যমে, এপার বাংলা ও বাংলা এই থিমটা যেটা আমরা করছি, এর মাধ্যমে আমরা সবাইকে একত্র করতে চাই, আমরা সবাই এক, এই মেসেজটা আমরা দিতে চাই। গোটা বিশ্বে এখন সবচেয়ে আলোচিত বিষয় বিশ্ব উষ্ণায়ন, আর এর জন্য দায়ী নগরায়নের জন্য গাছ কেটে সবুজ ধ্বংস করা। দক্ষিণ কলকাতার লালাবাগানের এবারের পূজার থিম সবুজ বাঁচাও। দশভুজা দেবী দুর্গা থেকে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী সবাইকেই বসানো হয়েছে সবুজ পৃথিবীর ওপর। গাছ দিয়ে মণ্ডপ সাজানোর মধ্য দিয়ে বার্তা দেওয়া হয়েছে পরিবেশ রক্ষার। সমাজে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে, যেভাবে গরম বাড়ছে, যেভাবে গাছপালা নষ্ট হচ্ছে, যেভাবে প্রমোটিং হচ্ছে, আদার সবই আপনারা বুঝতে পারছেন। সেই জায়গায় দাঁড়িয়ে অক্সিজেনের যেভাবে অভাব হয়ে পড়ছে, তার জন্য উনি বলছে আমাদের ক্লাবের তরফ থেকে যদি এই বার্তাটা সারা সমাজের কাছে পৌঁছে দেওয়া হয়, ঠিক আছে, এই কনসেপ্টটা আমাদের জন্য মানে খুব আইডিয়াল। কলকাতায় টানা রিকশার প্রথম চাকা খুঁড়তে শুরু করে 1890 সালে। 2000 সালের পর থেকে ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে এই যানবাহন। গড়িয়াহাটের হিন্দুস্তান পার্কে এবার জায়গা পেয়েছে কলকাতার ঐতিহাসিক এই স্মারক। টানা রিকশাকে থিম করে নজর কাটছে দর্শনার্থীদের। একটা কালচারাল আমাদের যে রিকশা কত ইম্পর্টেন্ট জিনিস, ওটা দেখানো হচ্ছে। কলকাতায় এবার 3000 মণ্ডপে হবে দুর্গাপূজা। তবে থিম, আলো কিংবা ভিড়, সব ক্ষেত্রেই উত্তর কলকাতার চেয়ে বরাবরই আলোচনায় থাকতে চায় দক্ষিণের পূজা মণ্ডপগুলো। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। আবারও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির রেকর্ড গড়ল বিশ্ববাজার। 2022 সালের মার্চের পর সর্বোচ্চ দামে কেনা বেচা হয়েছে নিত্যপণ্য। যদিও অগাস্টের তুলনায় মোটের উপর দাম বেড়েছে 3%। জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO বলছে দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে চিনি ও ভোজ্য তেল। বিশ্বের বিভিন্ন দেশ যখন মূল্যস্ফীতি কমাতে চালাচ্ছে জোর চেষ্টা, ব্যাংক ঋণের সুদহার কমানো সহ নিচ্ছে নানা পদক্ষেপ, তখনই জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা FAO জানালো আবারও খাদ্যপণ্যের দাম বৃদ্ধির রেকর্ড গড়েছে বিশ্ববাজার। 2022 সালের মার্চের পর গেল সেপ্টেম্বরে সর্বোচ্চ দামে বেচাকেনা হয়েছে নিত্যপণ্য। FAOর মাসিক প্রতিবেদনে দেখা যাচ্ছে গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে গম, ভুট্টা সহ দানাদার খাদ্যপণ্যের দাম 3% বেড়েছে। দাম বৃদ্ধির কারণ হিসাবে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নে ফসল উঠতে দেরি হওয়াকে দায়ী করা হয়। ঊর্ধ্বমুখী দামের তালিকায় থাকা চিনির দাম 1 মাসের ব্যবধানে 10.4% বেড়েছে গেল সেপ্টেম্বরে। তবে গত বছর একই সময়ের তুলনায় তা মিলছে 22.7% কম দামে। চিনি উৎপাদনের শীর্ষ দেশ ব্রাজিলের আখ চাষে চলমান খরা ও ভারতে ইথানল উৎপাদনে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পূর্বাভাসই বেড়েছে পণ্যটির দাম। বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম 2023 সালের পর গেল সেপ্টেম্বরে হয়েছে সর্বোচ্চ। মাত্র 1 মাসের ব্যবধানে সয়াবিন, পাম এবং সূর্যমুখী তেলের দাম বেড়েছে 4.5% বেশি। FAOর হিসাবে গত মাসে দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে প্রায় 4%। চাহিদা বৃদ্ধির কারণেই দামের ঊর্ধ্বগতি বলে বিশ্লেষণ তুলে ধরেছে সংস্থাটি। এদিকে নিউজিল্যান্ডের গ্লোবাল ডেইরি ট্রেডও জানিয়েছে 3 সপ্তাহের বেশি সময় ধরে বিশ্ববাজারে বাড়ছে দুগ্ধজাত পণ্যের দাম। তবে মাংসের দামের সূচক ছিল কিছুটা সহনীয়। আগস্টের তুলনায় মাংসের দাম বেড়েছে 0.4%। তবে গত বছরের সেপ্টেম্বরের সঙ্গে তুলনা করলে এ দাম প্রায় 5%-এর বেশি। মহির মারুফ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ করতে যমুনায় মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির 6 সদস্যের প্রতিনিধি দল। দ্রুত নির্বাচনের প্রস্তাবনা দিবে দলটি। পাহাড়ের ঢলে এবার ডুবছে ময়মনসিংহ, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। শেরপুরে মৃতের সংখ্যা বেড়ে 2। দুর্গতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। রাজধানীতে থেমে থেমে বৃষ্টি। এবং সিন্ডিকেটে টালমাটাল নিত্যপণ্যের বাজার। সরকার নির্ধারিত মূল্যে মিলছে না কিছুই। বেড়েই চলেছে ডিম, মুরগির দাম। আমদানিতে বাধা নেই জানালেন বাণিজ্য সচিব। এ ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।